নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তো আজকে আমরা 8 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। যারা এই চ্যানেলে নতুন ভিডিওটি দেখছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন অন করে রাখো, তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে আমরা 8 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এই প্র্যাকটিস সেটগুলি, তোমরা জানো, এসএসসি জিডি এক্সামের জন্য। তো অযথা দেরি না করে চলো আজকের প্রশ্নগুলো দেখে নাও। তো আগে কিছু 5টি রিভিশন প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন কী বলা রয়েছে যে ব্রিটিশ সরকার কবে ভারতনাট্যম নিষিদ্ধ করেছিল বা বন্ধ করেছিল? এটি করেছিল 1910 সালে। পরবর্তীতে পণ্ডিত জওহরলাল নেহরু এটি শুরু করেছিলেন, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, সিলাম্বার কোন স্থানের একটি মার্শাল আর্ট? এটি হচ্ছে তামিলনাড়ুর একটি মার্শাল আর্ট। সংবিধানের কোন অনুচ্ছেদে বলা রয়েছে যে মন্ত্রী পরিষদ গঠিত হবে? এটি হচ্ছে আর্টিকেল 74 অনুযায়ী। NEFT এর সম্পূর্ণ রূপ কি? হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফলকে কী বলা হয়? এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তো আজকে রিভিশন প্রশ্ন হয়ে গেল, এবার প্র্যাকটিস সেট দেখব। তো 8 নম্বর প্র্যাকটিস সেটের আজকের প্রথম প্রশ্ন দেখে নেব। নিচের কোনটি হিমাচল প্রদেশের সাথে যুক্ত? কোন নৃত্যটি? রোফ, ধমন, ফাগুয়া নাকি কলি? 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঠিক আছে, ধমন। কিছু ডিটেলস দেখে নেব। যেমন রোফ এটি কোথাকার নৃত্য? এটি হচ্ছে জম্মু কাশ্মীরের, ঠিক আছে। ধমন এটি হিমাচল প্রদেশের, কুলু দশেরার দিন এটি মানানো হয়, ঠিক আছে। ফাগুয়া বিহারের, এছাড়া কলি হচ্ছে মহারাষ্ট্রের। হিমাচল প্রদেশের অন্যান্য নৃত্য দেখে নেব কী কী হচ্ছে। ঝোরা, ঢালি, চাপেলি, মহাসু, ডাঙ্গি, থালি ও কিন্নারি, ঠিক আছে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ অন্যান্য রাজ্যের নৃত্য দেখে নেব। যেমন দেখো ঘুরতাল, ঠিক আছে, ঘুরতাল এটি নৃত্য হচ্ছে আসামের। কৃষ্ণ অট্টম এটি হচ্ছে কেরলের। বৃত্ত নৃত্য এটি হচ্ছে পশ্চিমবঙ্গ। জুলিয়ান নৃত্য এটি হচ্ছে নাগাল্যান্ড। ঝুলন নৃত্য এটি রাজস্থান। সঙ্গীত নৃত্য হচ্ছে মহারাষ্ট্র। গুম্ফু নৃত্য এটি হচ্ছে গোয়া। এছাড়া তুর্রা কলঙ্কি নৃত্য এটি মধ্যপ্রদেশ ও বয়েল নৃত্য এটি হচ্ছে কর্ণাটক, ঠিক আছে। এগুলি খুবই ভালো করে দেখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ এগুলি। দ্বিতীয় প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ওয়ারলি চিত্রকলার জন্য পরিচিত? ভারতের কোন রাজ্য ওয়ারলি চিত্রকলার জন্য পরিচিত? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা নাকি রাজস্থান? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মহারাষ্ট্র, ঠিক আছে। মহারাষ্ট্র হচ্ছে ওয়ারলি নৃত্যের জন্য পরিচিত। অন্যান্য কিছু নৃত্য দেখে নেব। যেমন অন্যান্য রাজ্যের চিত্রকলা কী হচ্ছে। মহারাষ্ট্রে একে রঙ্গোলি ও ওয়ারলি বলা হয়। মধ্যপ্রদেশে বলা হয় বাঘ ও গন্ড। উড়িষ্যাতে বলা হয় পট্টচিত্র ও সোরা। এছাড়া রাজস্থানে ফান্ড, মান্দারা, লুগু ও কুজুলি বলা হয়, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন দেখে নেব। নিচের কোনটি পঞ্চকেদারে অন্তর্ভুক্ত নয়? তুঙ্গনাথ, রুদ্রনাথ, কল্পেশ্বর নাকি জাগেশ্বর? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান ডি, ঠিক আছে, জাগেশ্বর এটি পঞ্চকেদারে যুক্ত নয়। আচ্ছা, পঞ্চকেদার কী কী দেখে নেব। দেখো পঞ্চকেদার কী কী আছে। তুঙ্গনাথ, রুদ্রনাথ, কলেশ্বর, কেদারনাথ ও মধ্যম মহেশ্বর। দেখো তুঙ্গনাথে কী হয়? তুঙ্গনাথে হচ্ছে ভগবান শিবের হাতের দর্শন করা হয়। রুদ্রনাথে হচ্ছে ভগবান শিবের মুখের দর্শন করা হয়। কল্পেশ্বরে হচ্ছে ভগবান শিবের জটের পুজো করা হয়। কেদারনাথে হচ্ছে ষাঁড়ের যে পিঠের কুঁজ আছে তার পুজো করা হয়। এছাড়া লাস্ট যেটা মধ্যম মহেশ্বর, এখানে হচ্ছে নাভির পুজো করা হয়, ঠিক আছে। এছাড়া দেখো কেদারনাথ মন্দির এটি মন্দাকিনী নদীর তীরে অবস্থিত এবং বদ্রীনাথ এটি হচ্ছে অলকানন্দা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, ভলিবলে যে স্ম্যাশিং শব্দটি ব্যবহৃত হয় এটি আরও কী নামে জানা যায়? উত্তোলন, স্পাইকিং, পরিষেবা নাকি ব্লক? স্ম্যাশিং কোন নামে জানা যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, স্পাইকিং, ঠিক আছে। এছাড়া দেখো কিছু গুরুত্বপূর্ণ, যেমন ভলিবলের যে প্রথমে কী নাম ছিল? ভলিবলকে আগে মিন্টো নেট নামে পরিচিত ছিল। ভলিবলে কতজন খেলোয়াড় থাকে? 6 জন খেলোয়াড় থাকে। ভলিবলের মাঠের দৈর্ঘ্য প্রস্থ কত? দেখো 18 × 9 মিটার, ঠিক আছে। এছাড়া আরেকটি হচ্ছে বিচ ভলিবল, যেটা বিচের মধ্যে খেলা হয়, ওটা হচ্ছে 16 × 9 মিটার থাকে। এছাড়া পুরুষের যে নেটের উচ্চতা কত থাকে? যারা পুরুষ তাদের হচ্ছে 2.43 মিটার, ঠিক আছে। এই মাপগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলি দেখে রাখবা। এছাড়া দেখো মহিলার ক্ষেত্রে নেটের উচ্চতা থাকে হচ্ছে 2.24 মিটার। ভলিবলের ওজন কত থাকে? 260 থেকে 280 গ্রাম, ঠিক আছে। এছাড়া দেখো ক্রিকেট আর হকি বল এর ওজন একই থাকে, ঠিক আছে, 155 থেকে 160 গ্রাম। সব থেকে ভারী বল কি কোন খেলার বল? ওটা হচ্ছে বাস্কেটবল, ঠিক আছে, প্রায় 650 গ্রাম ভারী থাকে, সব থেকে ভারী বল এটি। 5 নম্বর প্রশ্ন দেখে নেব। একটি সাধারণ ফ্রিস্টাইল রেসলিং ম্যাচকে 3 মিনিটে কত ভাগে বিভক্ত করা যায় যার মধ্যে 30 সেকেন্ড বিরতি থাকে? দেখো 4 ভাগে, 5 ভাগে, 2 ভাগে নাকি 3 ভাগে? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 2 ভাগে বিভক্ত করা হয়, ঠিক আছে। এছাড়া কিছু ডিটেলস দেখে নেব। দেখো যদি কোনো একটি ম্যাচ 15 মিনিটের হয়, ঠিক আছে, তাহলে সেটিকে 2টি রাউন্ডে বিভক্ত করা হয় এবং দুটি রাউন্ডের মাঝখানে হচ্ছে
2 মিনিটের গ্যাপ থাকে, ঠিক আছে। 2 মিনিট হচ্ছে তারা রিকভারি করে। এছাড়া দেখো 2024 সালে যে অলিম্পিকে আমান শেরওয়াত তিনি ব্রোঞ্জ পদক পেয়েছেন 57 কেজিতে, তিনি কোন দেশের প্লেয়ারকে হারিয়েছিলেন? তিনি দেখো হারিয়েছিলেন হচ্ছে পুয়ের্তো রিকো, যার রাজধানী হচ্ছে সিং জুয়ান, এবং কে ছিলেন? ডেরিয়ান ক্রুজ ছিলেন, ঠিক আছে। এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই ভালো করে দেখে নেবা। এছাড়া দেখো কুস্তির দুটি ভাগ থাকে, একটি হচ্ছে ফ্রি স্টাইল আর একটি হচ্ছে গ্রিক রোমান স্টাইল। ফ্রি স্টাইল কোনটা? ফ্রি স্টাইল মানে হচ্ছে শরীরের যে কোনো অংশ ধরা যেতে পারে, সে মহিলা ও পুরুষ উভয়ের ক্ষেত্রে। আর যেটি গ্রিক রোমান স্টাইল, এখানে শুধুমাত্র কোমর থেকে ওপরে, ঠিক আছে। কুস্তির একজন খেলোয়াড় যদি 10 পয়েন্ট পায় তাহলে সে জিতে যাবে। 6 নম্বর প্রশ্ন দেখে নেব। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির গ্রামীণ শহরের লিঙ্গানুপাত সর্বোচ্চ পার্থক্য রয়েছে আর কি, সব থেকে বেশি পার্থক্য শহর গ্রামের? এটি কি হিমাচল প্রদেশ, মণিপুর, না গোয়া, না ঝাড়খণ্ড? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হিমাচল প্রদেশে, ঠিক আছে। হিমাচল প্রদেশে শহর ও গ্রামের মধ্যে লিঙ্গানুপাত সবচেয়ে বেশি দেখা যায়। এছাড়া দেখো ভারতের আমাদের লিঙ্গানুপাত কত? 1000 জনে 943 জন, ঠিক আছে। এছাড়া ভারতের গ্রামীণ যে লিঙ্গানুপাত সেটা হচ্ছে 1000-এ 949 জন। শহরের লিঙ্গানুপাত কত? 1000-এ 929 জন। এছাড়া দেখো ভারতের লিঙ্গানুপাতের প্রথম রাজ্য কোনটি? দেখো কেরল, 1024 জন 1000 জনের মধ্যে। দ্বিতীয় রয়েছে তামিলনাড়ু, 996 জন। তৃতীয় হচ্ছে অন্ধ্রপ্রদেশ, 993 জন। সব থেকে কম কোনটি? হরিয়ানা, যেটি হচ্ছে 879 জন। এই দুটি খুবই ভালো করে পড়ে নেবে, সব থেকে কম এবং সব থেকে বেশি হাজারে কতজন, আর সব থেকে বেশি হাজারে কতজন এবং সব থেকে কম হাজারে কতজন। এছাড়া আমাদের ভারতের লিঙ্গানুপাত কতজন, ঠিক আছে। এছাড়া দেখো কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে প্রথমে রয়েছে পদুচেরি, ঠিক আছে, 1037 জন হাজারের মধ্যে। দ্বিতীয় রয়েছে লাক্ষাদ্বীপ, 947 জন। সব থেকে কম রয়েছে দমনের দ্বীপ, এটিও ঠিক প্রথমটি এবং লাস্টটি ভালো করে দেখে নেবে। এছাড়া দেখো 0 থেকে 6 বছরের যে বাচ্চা থাকে তাদের লিঙ্গানুপাত প্রথম কোন রাজ্যে রয়েছে? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, 972 জন, ঠিক আছে। এছাড়া 0 থেকে 6 বছর বয়সের ভারতের লিঙ্গানুপাত 919 জন। যদি ভারতের কথা আসে তাহলে হবে 919 জন, আর যদি 0 থেকে 6 শুধু রাজ্যের মধ্যে আসে তাহলে আছে 972 জন, অরুণাচল প্রদেশ, ঠিক আছে। আর সব থেকে কম রয়েছে কোথায়? সব থেকে কম হচ্ছে হরিয়ানা, 843 জন। 7 নম্বর প্রশ্ন দেখব। লোকসভায় তপশিলি জাতি মানে এসসি জাতি সদস্যদের জন্য কতগুলি আসন সংরক্ষিত আছে? 80টি, না 82টি, না 73টি, না 84টি? তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 84টি, ঠিক আছে। কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস যেমন দেখো তপশিলি জাতি এখানে এসসি এসটি মিলে লোকসভায় কত শতাংশ রয়েছে? দেখো 24.3% হচ্ছে আসন রয়েছে, মোট কত? 131টি, ঠিক আছে। এর মধ্যে এসটি হচ্ছে 47টি, আর এসসি তোমরা যেটা পড়লা 85, তো এই দুটি যোগ করে হচ্ছে 131টি। এবার এসসির সবচেয়ে বেশি আসন কোন রাজ্য থেকে রয়েছে? উত্তরপ্রদেশ থেকে রয়েছে 17টি। আর এসটির কোন রাজ্যে রয়েছে? এটি রয়েছে মধ্যপ্রদেশের 6টি, ঠিক আছে। লোকসভায় বর্তমান কটি আসন রয়েছে? 543টি। এটি 2026 পর্যন্ত কার্যকারিত থাকবে। এবার দেখো সদস্যের দিক দিয়ে কোন রাজ্য থেকে সবথেকে বেশি, তার একটি এখানে লিস্ট দেওয়া আছে। যেমন দেখো সবচেয়ে বেশি রয়েছে উত্তরপ্রদেশ থেকে 80টি আসন, মহারাষ্ট্র থেকে হচ্ছে 48 জন, পশ্চিমবঙ্গ থেকে 42 জন, বিহার থেকে 40 জন এবং তামিলনাড়ু থেকে 39 জন, ঠিক আছে। এগুলি ভালো করে দেখে নেবে, অনেক সময় প্রশ্ন আসে এগুলো থেকে। এছাড়া দেখো এখানে বলেছে পিপল, এখানে দেখো পিপল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951 অনুযায়ী, মানে যেটাকে বলা হচ্ছে জনপ্রতিনিধিত্ব আইন, এর দ্বারাই হচ্ছে বিভিন্ন রাজ্যের আসন বন্টন করা হয়, ঠিক আছে। এছাড়া দেখো লোকসভার গঠন কবে হয়েছিল? 17 এপ্রিল 1952 সালে। প্রথম বৈঠক কবে হয়েছিল? 13 মে 1952 সালে। খুবই ভালো কোশ্চেন, অবশ্যই মন দিয়ে পড়বা। এছাড়া লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? জে.ভি. মাভলঙ্কর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখে নেব। 8 নম্বর প্রশ্ন কি বলেছে? যে রাজ্যসভায় সদস্য কাদের দ্বারা নির্বাচিত হয়? কি বলেছে? আইনসভার নির্বাচিত সদস্যদের দ্বারা, না বিধান পরিষদের নির্বাচিত সদস্যদের দ্বারা, নাকি জনতার দ্বারা, নাকি লোকসভার দ্বারা? তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ঠিক আছে। আইনসভার নির্বাচিত সদস্যের দ্বারা হচ্ছে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়। এছাড়া দেখো কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস, যেমন রাজ্যসভায় হচ্ছে আর্টিকেল 80 অনুযায়ী, ধারা 80 অনুযায়ী 3 এপ্রিল 1952 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম বৈঠক কবে হয়েছিল? প্রথম বৈঠক হয়েছিল 13 মে 1952 সালে। রাজ্যসভার সদস্য কত রয়েছে? 250 জন, যার মধ্যে 12 জনকে হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন, এবং প্রতি 2 বছর অন্তর 1/3 হচ্ছে সদস্য পদত্যাগ করেন, ঠিক আছে।
এছাড়া দেখো, সদস্যদের কার্যকাল মেয়াদ থাকে 6 বছর। রাজ্যসভায় প্রথম চেয়ারম্যান কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন। চেয়ারম্যান কে হন? আমাদের ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছে চেয়ারম্যান হন, তো প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ইনি, সর্বপল্লী রাধাকৃষ্ণন। এছাড়া দেখো, রাজ্যসভার প্রথম উপ চেয়ারম্যান কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে এস.ভি. কৃষ্ণমূর্তি। রাজ্যসভায় বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? জয়দীপ ধনকর। এছাড়া লোকসভার বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? ওম বিড়লা। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন দেখে নেব, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদ স্থগিত করা বা ভেঙে ফেলার কথা বলা হয়? ধারা 85, ধারা 89, ধারা 90 নাকি ধারা 101? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ধারা 85 অনুযায়ী তোমার সংসদে স্থগিত বা ভেঙে রাখা যায়। এছাড়া দেখো, আর্টিকেল 83 অনুযায়ী হচ্ছে সংসদের সময়কাল নিয়ে আলোচনা করা হয়। আর্টিকেল 87-তে রাষ্ট্রপতির ভাষণ। এছাড়া আর্টিকেল 93-তে লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়ে আলোচনা করা হয়। আর্টিকেল 98 হচ্ছে সংসদ সচিবালয় নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে। আর্টিকেলগুলি খুবই মোস্ট ইম্পর্টেন্ট। এখানে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, এছাড়া সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অ্যাটর্নি জেনারেল, এই সমস্ত আর্টিকেলগুলি অত অবশ্যই ভালো করে দেখে রাখবা। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 10 নম্বর প্রশ্ন কী বলেছে? নিচের মধ্যে কে লিখেছিলেন জাহাঙ্গীরের জীবনী ইকবালনামা ই জাহাঙ্গীর? ঠিক আছে, এই নামে এটি পরিচিত। তো এটি কে লিখেছিলেন? মুতামিদ খান, ইনায়েত খান, আব্দুল রহিম খান নাকি আবুল ফজল? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, মুতামিদ খান আকবরের এই ইকবালনামা ই জাহাঙ্গীর এটি লিখেছিলেন। এছাড়া দেখো, জাহাঙ্গীরের যে শাসনকাল ছিল সেটা হচ্ছে 1605 থেকে 27 এবং জাহাঙ্গীর যে নিজস্ব আত্মজীবনী লিখেছিলেন সেটা ছিল তুজুক ই জাহাঙ্গীরি, তিনি 1609 খ্রিস্টাব্দে এটি লিখেছিলেন। ঠিক আছে। এছাড়া জাহাঙ্গীরের যে সময়কাল এটাকে বলা হয় চিত্রকালের স্বর্ণযুগ, খুবই গুরুত্বপূর্ণ একটি। পরবর্তী প্রশ্ন দেখব, 11 নম্বর প্রশ্ন, মেহেরুন্নিসা সম্রাট জাহাঙ্গীরকে ড্যাশ এ বিয়ে করেছিল? কত সালে বিয়ে করেছিল? 1620, 1602 না 1611 না 1603? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, 1611 খ্রিস্টাব্দে বিয়ে করেছিল। এছাড়া মেহেরুন্নিসাকে নূরজাহান নামে পরিচিত। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন দেখব, মুঘল সিংহাসন দখলের আগে শাহজাহান কী নামে ডাকা হতো তাকে? সেলিম, দাস শুকর, খুররম নাকি কামরান? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, খুররম নামে ডাকা হতো। এছাড়া দেখো, শাহজাহান যে সময়কাল এটাকে বলা হয় স্থাপত্যকলার যুগ। ঠিক আছে। ইনি লালকেল্লা প্রতিষ্ঠা করেছিলেন কবে? 1648 খ্রিস্টাব্দে। এছাড়া তোমরা সবাই জানো তাজমহল প্রতিষ্ঠা করেছিলেন, এবং এটি নির্মাণ কাজ চলেছিল 1631 থেকে 1652। ঠিক আছে। তাজমহলের যে চিত্র অঙ্কন কে করেছিলেন? এটি করেছিল আহমদি লোহরি। ঠিক আছে। শাহজাহান দিল্লিতে কবে রাজধানী বানিয়েছিল? 1683 খ্রিস্টাব্দে, 1638 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন দেখে নেব, কালো মাটিতে কোন ফসল উপযোগী নয়? কোন ফসল মানে ভালো হয় না? তুলা, আখ, গম না চীনাবাদাম? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গম চাষ হচ্ছে কালো মৃত্তিকাতে হয় না। ঠিক আছে। এছাড়া দেখো, কালো মৃত্তিকাকে কি বলা হয়? কালো মৃত্তিকাকে হচ্ছে করেল বা রেগুরও বলা হয়। ঠিক আছে। এর কালো হওয়ার পিছনে কারণ কি? টিটিনিফেরাস ম্যাগনেটাইট, এর জন্য এর রং কালো হয়। এই মৃত্তিকাতে হচ্ছে নাইট্রোজেন ও ফসফরাসের ঘাটতি দেখা যায়। ঠিক আছে। আর এর উচ্চ আর্দ্রতা ধারণ ক্ষমতা রয়েছে। এটি সবচেয়ে বেশি পাওয়া যায় ভারতবর্ষের মধ্যে মহারাষ্ট্র ও গুজরাটে। ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন দেখে নেব, মোট ক্ষেত্রফলের শতাংশের নিরিখে ভারতের নিম্নোক্ত মাটিগুলির প্রকারগুলি উঁচু থেকে নিচু সাজাও, মানে সব থেকে বেশি এবং তার থেকে কম, তার থেকে কম, তার থেকে কম, এভাবে সাজাতে বলেছে। তো দেখো কোনটা হবে? কালো মৃত্তিকা যেটা, এটি হচ্ছে আমরা 15% পাই। লাল মাটি যেটা হচ্ছে 18%, ল্যাটেরাইট মৃত্তিকা এটি হচ্ছে 4.30%, এবং মরুভূমি যেটা মাটি আছে সেটা হচ্ছে 4.32% পাওয়া যায়। তো এখানে বেশি থেকে কম এভাবে করতে হবে। তো দেখো, সবচেয়ে বেশি হচ্ছে ল্যাটেরাইট তোমার লাল মাটিকা, তো প্রথমেই হচ্ছে বি নাম্বার, তারপরে হচ্ছে কালো মৃত্তিকা পাওয়া যায়, তাহলে হচ্ছে তারপরে হচ্ছে আমাদের এ নাম্বার, তারপরে পাওয়া যায় হচ্ছে মরুভূমির মৃত্তিকা, তাহলে এখানে আমরা পাচ্ছি ডি নাম্বার, তারপরে লাস্টে যেটা এটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা, এটা হচ্ছে আমাদের সি নাম্বার। তো এই অপশানটি কোথায় আছে? বি এ ডি সি। তো দেখো এখানে তো নেই এ বি সি ডি, এখানে হচ্ছে এ সি বি ডি, বি এ ডি সি। এই দেখো এই অপশানটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অপশান সি হবে আমাদের সঠিক উত্তর। এছাড়া দেখো, নবীন পলি দ্বারা গঠিত ভূমিকে বলা হয় খাদার, এবং পুরাতন পলি দ্বারা গঠিত ভূমিকে বলা হয় ভাঙর। ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন দেখে নেব, ভারতের মহাসাগর
যে ভারত মহাসাগর রয়েছে সেটি পৃথিবীর কততম মহাসাগর? সবথেকে বড়, তৃতীয় বৃহত্তম, সবথেকে ছোট নাকি দ্বিতীয় বৃহত্তম? তো আমাদের ভারত মহাসাগর কততম মহাসাগর আয়তনের দিক থেকে? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঠিক আছে, তৃতীয় বৃহত্তম। এছাড়া দেখো বড় থেকে ছোট আমাদের পৃথিবীর বিভিন্ন মহাসাগরগুলি সাজালে কী হবে? প্রথমে যে আছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, তারপর আটলান্টিক মহাসাগর, তারপর ভারত মহাসাগর, তারপর দক্ষিণ মহাসাগর, তারপর আন্টার্কটিকা মহাসাগর, ঠিক আছে। প্রশান্ত মহাসাগর হচ্ছে সবথেকে গভীরতম মহাসাগর। এখানে মারিয়ানা খাদ অবস্থিত, যার দৈর্ঘ্য হচ্ছে 11,033 মিটার গর্ত, ঠিক আছে, এতটা গভীর। 16 নম্বর প্রশ্ন দেখে নেব যে 200 টাকার যে নোটে কয়টি কৌণিক ব্লিড লাইন থাকে? দেখবা আমাদের টাকার সাইডে এরকম কয়েকটি লাইন থাকে দু সাইডে, ঠিক আছে। বলেছে ওই লাইনগুলি কটি করে রয়েছে 200 টাকার নোটে? তো 6টি রয়েছে, না 7টি রয়েছে, না 4টি, না 2টি? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঠিক আছে, 4টি রয়েছে। এছাড়া দেখো 100 টাকার নোটেও 4টি রয়েছে। তো যদি প্রশ্ন আসে 100 টাকার নোটে তাহলে 4টি হবে। 500 টাকার নোটে কয়টি হবে? 500 টাকার নোটে হচ্ছে 5টি, ঠিক আছে। এছাড়া তোমরা কিছু গুরুত্বপূর্ণ এখান থেকে পড়বে, বিভিন্ন নোটের যে ছবি থাকে, বিভিন্ন নোটের ছবি দেখবা 5 টাকা, 20 টাকা, বিভিন্ন ছবি এবং তাদের যে দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে, দৈর্ঘ্য ও প্রস্থ যেটা আছে সেটা অবশ্যই দেখে রাখবে, এখান থেকে অনেক প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্ন দেখব 17 নম্বর প্রশ্ন বলেছে কি যে ভারতের যে জাতীয় স্টক এক্সচেঞ্জ এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1991, 1994, 1993 নাকি 1992? তো এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন ডি, ঠিক আছে, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1992 সালে। এছাড়া দেখো কিছু গুরুত্বপূর্ণ, যেমন কি ভারতের স্টক এক্সচেঞ্জ সম্পর্কে, এর যে হেডকোয়ার্টার অবস্থিত এটি অবস্থিত হচ্ছে মুম্বাইতে। ফেরবানি সমিতির সুপারিশে এটি গঠিত হয়েছিল। এটি সর্বপ্রথম ইলেকট্রনিক্স ট্রেডিং শুরু করেছিল। কে শুরু করেছিল? ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। এছাড়া দেখো সেবি মান্যতাপ্রাপ্ত কবে পেয়েছিল? 1993 সালে পেয়েছিল। সেবি এটি প্রতিষ্ঠাতার সময় এর যে পুঁজি ছিল 25 কোটি টাকা। এছাড়া আরবিআই যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন পুঁজি ছিল 5 কোটি টাকা। নাবার্ড যখন প্রতিষ্ঠিত হয় তখন 100 কোটি টাকা হচ্ছে এর পুঁজি ছিল। এছাড়া তোমরা কমেন্টে করো যে সেবি কবে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয়েছিল, অতি অবশ্যই কমেন্ট করো। এছাড়া দেখো এশিয়ার যে সবথেকে পুরনো স্টক এক্সচেঞ্জ এটি হচ্ছে বোম্বাই স্টক এক্সচেঞ্জ। এক্সিম এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে। আইডিবিআই এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে। এলআইসি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 15 সেপ্টেম্বর 1956 সালে, ঠিক আছে। এদের ফুল ফর্মগুলি তোমরা অতি অবশ্যই কমেন্ট করো। এর আগের সেটে এগুলি নিয়ে আলোচনা করা হয়েছে, আশা করি তোমরা কমেন্ট করবে। 18 নম্বর প্রশ্ন দেখে নেব। 18 নম্বর প্রশ্নতে কী বলা রয়েছে? ড্যাশ একটি তাপমাত্রা স্কেল যা তাপমাত্রা ধনাত্মক হয়, মানে সব থেকে কম নিচে থাকে, মাইনাসে থাকে, কোনটি? ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন নাকি রেইমুর? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঠিক আছে, কেলভিন। এছাড়া তোমরা আরেকটা জিনিস এখানে পড়বে, যেমন সেন্টিগ্রেড থেকে কেলভিনে কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে, যেমন 40 ডিগ্রি সেন্টিগ্রেড যদি থাকে তাহলে কেলভিনে কত হবে, এটি অবশ্যই দেখে রাখবা। এছাড়া সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট এর যে সূত্রগুলো আছে অতি অবশ্যই মনে রাখবা। অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তোমার কেলভিনে কত হবে, ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন দেখে নাও। এলপিজি সিলিন্ডার সেখানে কোন কোন উপাদান পাওয়া যায়? ইথেন, ইথাইন, প্রোপাইন নাকি প্রোপেন ও বিউটেন? তো এলপিজি সিলিন্ডার যেটা আমরা আমাদের বাড়িতে ইউজ করি সেটাতে কি কি প্রধানত পাওয়া যায়? সেটাতে পাওয়া যায় হচ্ছে অপশান ডি, যেটা হচ্ছে প্রোপেন ও বিউটেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন দেখে নেব। তার আগে সবাইকে বলে রাখি, যারা যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবা এবং কমেন্ট করবা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে। আর চ্যানেলটিতে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। পরবর্তী আপডেটগুলি তোমার কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে, বেল আইকন অন করে দিও। তোমরা জানো এই প্র্যাকটিস সেটগুলি কতটা গুরুত্বপূর্ণ এসএসসি জিডি এক্সামের জন্য। তো বেশি দেরি না করে তোমরা পড়াশোনা খুবই ভালো করে করো, আশা করি তোমাদের পড়াশোনা খুবই ভালো হচ্ছে। আর বেশি দিন নেই, আজকে আজকে এক্সামের যে ইসে থাকে লিস্ট দিয়ে দিবে কার কোথায় সেন্টার আছে, আশা করি আজকেই দিয়ে দিবে। তো ঠিক আছে, আজকের লাস্ট প্রশ্ন দেখে নেব এবং অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে, ঠিক আছে। তো আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে দেখো, যে নিচের কোনটি মানবদেহের সবচেয়ে বড় এক্সাইম গ্রন্থি? এটির সঠিক উত্তর কী হয়ে যাবে দেখো, অগ্নাশয়, যকৃৎ, গল ব্লাডার নাকি থাইরয়েড?
20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে, ঠিক আছে, যকৃৎ মানে লিভার। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ দেখে নেব, যেমন থাইরয়েড থেকে থাইরয়েড থেকে হচ্ছে থাইরক্সিন হরমোন নিঃসরিত হয়, অগ্ন্যাশয় থেকে হচ্ছে ইনসুলিন তোমার হচ্ছে নিঃসরিত হয়। এছাড়া দেখো তোমাদের হোমওয়ার্ক থাকলো, যেগুলি তোমরা অতি অবশ্যই নিজের খাতায় নোট ডাউন করবা। বিভিন্ন যে ভিটামিন আছে তাদের রাসায়নিক নাম, সংকেত, বিভিন্ন রোগ ও প্রতিকার, ঠিক আছে, যেমন ভিটামিন এ রয়েছে, ভিটামিন বি1 রয়েছে, ভিটামিন বি2 রয়েছে। এভাবে প্রতিটি ভিটামিনের যে রাসায়নিক নাম সেগুলি পড়বে, প্লাস সংকেতগুলি অবশ্যই পড়বে। এগুলি পরীক্ষাতে খুব আসে। এছাড়া বিভিন্ন ভিটামিনের অভাবে কী রোগ হয়, ঠিক আছে, সেগুলি ভালো করে একটু পড়বে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। তোমাদের পড়াশোনা খুবই ভালো হোক এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, আমি এটাই আশা করি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।